আমি তোমাদের এখন রসায়ন দ্বিতীয় পত্র ময়মনসিংহ বোর্ড 2023 এমসিকিউটা সলভ করাবো। ঠিক আছে, আমি চেষ্টা করছি প্রতিটি এমসিকিউ সলভ করার জন্য এবং আদার্স যে ক্লুগুলো থাকে সেগুলো বলে দেওয়ার জন্য। আচ্ছা, দেখো একে বলছে কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ রাখার বিষয়। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলো, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলো তোমরা মুখস্থ রাখবে। আমার আগে যে ভিডিও আছে তাতে লিখে দেওয়া আছে। ঠিক আছে, এর আনসার হবে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কৌষ্টিক সোডা। আনসার হবে কৌষ্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, দুই বলছে কি অতিরিক্ত ইথাইল অ্যালকোহলকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন হয়? মনে রাখবা, ইথাইল অ্যালকোহল মানে ইথানল প্লাস সালফুরিক অ্যাসিড। ঠিক আছে, তাপমাত্রা 140 ডিগ্রি থাকলে হচ্ছে, কারণ এইটা যদি সালফুরিক অ্যাসিড বেশি থাকে, এ যদি বেশি থাকে তাহলে উত্তর হবে কিন্তু ইথিন। ক্লিয়ার? সালফুরিক অ্যাসিড যদি বেশি থাকে উত্তর হবে হচ্ছে ইথিন। কিন্তু ইথানল প্লাস সালফুরিক অ্যাসিড H2SO4 140 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বেশি থাকে ইথানল বা ইথাইল অ্যালকোহল, তাহলে কিন্তু হবে ডাইথাইল ইথার। ক্লিয়ার? অ্যান্সার হবে ডাইথাইল ইথার। অর্থাৎ কি, যদি সালফুরিক অ্যাসিড বেশি থাকে তবে হবে ইথিন, আর যদি এই ইথাইল অ্যালকোহল বা ইথানল বেশি থাকে তাহলে অ্যান্সার হচ্ছে ডাইথাইল ইথার। অর্থাৎ গ লাগাবে অ্যান্সার, গ অ্যান্সার হবে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, পরেরটা 3 দাগ দেখো। তিন দাগে বলছে কি যে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আচ্ছা, হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করার কিছু শর্ত আছে। প্রথমত মনে রাখবা, যার এক কার্বন সে কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। দেখো মিথানল, মিথানলের সংকেত কি CHO, এক কার্বন, তাহলে এ কিন্তু অংশগ্রহণ করবে না। ঠিক আছে। আচ্ছা, ফেনল, ফেনল কিন্তু অ্যারোমেটিক যৌগ, হ্যালোফর্ম বিক্রিয়া সবসময় অ্যালিফেটিক যৌগরা দেয়। আচ্ছা, বেনজিনও অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, বেনজিন এবং ফেনল দুইজনই কিন্তু অ্যারোমেটিক যৌগ, এই জন্য হ্যালোফর্ম বিক্রিয়া দেবে না। তাহলে থেকে যায় কি ইথানল। ক্লিয়ার? অ্যান্সার হবে গ ইথানল। একটা বিষয় আছে মনে রাখতে হবে, যার ভিতর সিও মূলক আছে এবং যাকে জারিত করলে সিও মূলক পাওয়া যায়, যেমন ইথানল, ইথানল কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দেবে, কারণ একে জারণ করলে কিন্তু অ্যালডিহাইড ইথানল পাওয়া যায়। ঠিক আছে। আবার সিও মূলক সরাসরি আছে কিন্তু কিটোনের ভিতরে, এ দেবে এবং এও দেবে হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়া দেবে না কে? মিথানল, ফেনল এবং বেনজিন। তাহলে অ্যান্সার হবে গ। বলছে কে দেয় বা কে অংশগ্রহণ করে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো 4 দাগে বলছে 150 ml নাইট্রিক অ্যাসিডের দ্রবণে 1.5 গ্রাম দ্রব্য আছে। দ্রবণটি 2% সোডিয়াম কার্বনেট দ্রবণকে প্রশমিত করবে। 4 দাগে কোশ্চেন আছে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা ঘনমাত্রা আগে যাই। S = 1000 W/m। আচ্ছা, W মানে 1.5 গ্রাম, m মানে নাইট্রিক অ্যাসিড 63, B মানে 150 ml। আচ্ছা, ক্যালকুলেটর সাইডে দাও, গুণ W মানে আছে 1.5 63 গুণ B আছে 150। ক্যালকুলেটর সাইডে কি হবে দেখো, হবে আছে 0.1587 এত গ্রাম পার লিটার, তাই তো, না মোল পার লিটার, মানে m হবে। m মানে কি 1.587 এত মোল পার লিটার। ঠিক আছে, মনে রাখতে হবে ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। ক্লিয়ার? আচ্ছা, মোল পার লিটার, তাহলে 1 মোল নাইট্রিক অ্যাসিড ইকুয়াল টু কত? 63।
0.1587 গুণ 63, যে তোমার আণবিক ভর গুণ করেছি তাহলে কি হবে, এটা হবে গ্রাম পার লিটার, মোলটা উঠে যাবে কারণ 1 মোল ইকুয়াল টু 63 গ্রাম। 0.187 গুণ 63 আছে গুণ আমার লাগবে মিলিগ্রাম পার লিটার, 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম, তাহলে 1000 দিয়ে গুণ করে দাও, এটা হবে মিলিগ্রাম পার লিটার বা ppm, এটাই ppm বা ppm অবশ্য কত 1 2 3 4 ppm, ppm মানে কত হবে 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4 ppm। ক্লিয়ার? आंसर হবে কোনটা, ফাদার এটা 10 টু দি পাওয়ার 4 ppm। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলেছে, 5 যে ক্ষারীয় দ্রবণটির ক্ষেত্রে প্রযোজ্য কি হবে। প্রথমে ক্ষারীয় দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে, আমরা এটাকে দেখি। আচ্ছা, ক্ষারীয় দ্রবণ 2% সোডিয়াম কার্বনেট, 2% সোডিয়াম কার্বনেট, তাহলে W হচ্ছে 2 গ্রাম, M হচ্ছে 106, V হচ্ছে 100 মিলিলিটার, পার্সেন্টেজ মানে 100 তে আছে 2। আচ্ছা, 106 হচ্ছে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর, তাহলে আমরা জানি কি S 1000 W বাই MV, 1000 গুণ 2 106 গুণ V আছে 100 ml, কত হয় তাহলে 0.189 m। ক্লিয়ার? তাহলে ঘনমাত্রা মিলেছে, এটা কিন্তু সঠিক, একদম সঠিক। তাহলে আয়তন তো মিটার আছে, আমরা আয়তনটা এবার বের করব, ঠিক আছে? আয়তন বের করতে গেলে আগে সংশ্লিষ্ট বিক্রিয়া লিখতে হবে, HNO3 প্লাস NO2 Na2CO3 বিক্রিয়া করবে হচ্ছে সোডিয়াম নাইট্রেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। দেখো সোডিয়াম দুটো হয়েছে, তাহলে 2 দাও, 2 দিলে এখানে 2 লাগবে। হাইড্রোজেন দুটো, কার্বন একটা, অক্সিজেন 3 আর 2 5, ঠিক আছে? 3 দুগুণে 6, 6 দিয়ে 8, 3 দুগুণে 6। আচ্ছা, এবার দেখো লিখবো HNO3 এর জন্য S1 আর V1। আচ্ছা, নাইট্রিক অ্যাসিড এর কত পাইছিলাম আগে অঙ্ক করে 0.159, তাই তো, এত m। আর V1 নাইট্রিক অ্যাসিড কত 150 ml। আচ্ছা, Na2 সোডিয়াম কার্বনেটের জন্য V2 আর S2 আগে কত পেয়ে আইছি আমরা 8 এই যেটা ভাই 0.189, তাহলে V2 হচ্ছে হট। ক্লিয়ার? তাহলে V2 হচ্ছে হট, আমরা লিখবো V1S1 বাই V2S2। এটা জিনিস খেয়াল করো, V1S1 কি অ্যাসিড, তাহলে অ্যাসিডের মোল সংখ্যা কত 2। আচ্ছা, সোডিয়াম কার্বনেট ক্ষার, তাহলে এর মোল সংখ্যা কত 1। ঠিক আছে, আমি এভাবেই লিখলাম বাই আকারে, তাহলে বুঝতে কোনো সমস্যা না, যারটা তার আকারে ফকালে হচ্ছে। আমাদের লাগবে V2, তাহলে 2V2S2 ইকুয়াল টু V1S1, তাহলে V2 ইকুয়াল টু কত V1S1 2S2, V1 মানে 150, S1 মানে হচ্ছে 0.159, S2 মানে 0.189। ক্যালকুলেশন দাও কত হয়েছে, কত হয়েছে 63.09, 63.09 এত মিলিলিটার। আচ্ছা দেখো অ্যান্সার হয়েছে 63.09 মিলিলিটার,
অপশনে কি আছে একটাও নেই, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে কিন্তু 1। আসলে অ্যান্সার একটাও সঠিক দেয় না, 1 কোনো অপশনে নাই। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে কি 6 দেখে নিচের কোনটি লঘু সালফিউরিক অ্যাসিড হতে হাইড্রোজেনকে বিমুক্ত করতে পারে? মনে রাখতে হবে এই ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া দাও, H2SO4 বিক্রিয়া করে হবে ক্যালসিয়াম সালফেট প্লাস H2। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে ক্যালসিয়াম। গদা বুঝছো বিষয়টা? আচ্ছা দেখো 7 দাগ, কোনটি জারণ বিজারণ অর্ধকোষ হিসেবে কাজ করে? কোনটি জারণ বিজারণ অর্ধকোষ হিসেবে কাজ করে? একটা জিনিস খেয়াল করো, এখানে আয়রনের চার্জ কত? +2, এখানে +3, তাহলে বাড়েছে না কমেছে? জারণ মান বাড়েছে, বাড়লে কি হয়? জারণ। সুতরাং যেহেতু এখানে জারণ বিজারণ জারণ হয়, আমরা মনে রাখবো কোথাও জারণ ছাড়া বিজারণ সম্ভব না, বিজারণ ছাড়া জারণও সম্ভব না। এখানে অ্যান্সার হবে হচ্ছে ঘ। ঠিক আছে, বলেছে কি 1 মোল Fe2 হতে 1 মোল লোহা পেতে কত পরিমাণ তড়িতের প্রয়োজন হয়? ঠিক আছে, এখান থেকে আগে বিক্রিয়াটা তোমাদের জানতে হবে। আচ্ছা দেখো 8 দাগ, বলেছে 1 মোল FeO2 হতে 1 মোল লোহা পেতে কত প্রয়োজন তড়িৎ প্রয়োজন? কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন? দেখো আমরা একটা বিক্রিয়া জানি Fe2O3, একে ভাঙলে কিন্তু পাওয়া যাবে Fe3+ আর O2-। ঠিক আছে, তাহলে আয়রন আছে কতটি? 2টি, আর এই আছে 3টি। আচ্ছা ওটা বিষয় না, বিষয় আছে আয়রনের বিক্রিয়াটা। Fe3+, তাহলে 3টে যদি হয় তাহলে 3E- আর 3Fe না, Fe শুধু Fe, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এখানে চার্জ আছে, এখানে সেই কয়টি ইলেকট্রন, এখানে কয় মোল আছে? 3 মোল। 3 মোল মানে 3 ফ্যারাডে। ক্লিয়ার বিষয়টা? তাহলে অ্যান্সার হচ্ছে 3 ফ্যারাডে গদা। ঠিক আছে, বুঝা গেছে বিষয়টা? তারপরে কোশ্চেনটা কি? তারপরে কোশ্চেন হচ্ছে যে ইথানলের সাথে কোন যৌগটি মিশিয়ে পাওয়ার অ্যালকোহল উৎপন্ন হয়? এটা মুখস্থ। দেখো 9 দাগ বলেছে ইথানলের সাথে কোন যৌগটি মিশিয়ে পাওয়ার অ্যালকোহল উৎপন্ন হয়? অ্যান্সার হবে বেনজিন। মুখস্থ এটা। ঠিক আছে, অ্যালকোহল আছে, একটা আছে পাওয়ার অ্যালকোহল, একটা আছে পরম অ্যালকোহল। ঠিক আছে, পাওয়ার অ্যালকোহল আছে বেনজিন মিশিয়ে। আচ্ছা বলছে 0.1 m HCl এর pH কত? দেখা যাক আমাদের, তাহলে HCl একে ভাঙলে পাওয়া যাবে H+ আর Cl-, তাহলে 0.01 m HCl এর জন্য H+ হচ্ছে 0.01 মোল পার লিটার। আমরা জানি pH -log of H+, তাহলে -log of 0.01। ক্যালকুলেটর চেপে দেবো, চেপে দেবো কত হয় বলো, তোমরা বলো। সস্তা অঙ্ক, অনেক সস্তা। 3। আচ্ছা কত? 3 হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে 11 দাগে কোনটি জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে? আচ্ছা মনে রাখতে হবে যে জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে প্রায় আসে। তাহলে আমরা কিছু যৌগ জানি যারা জারক বিজারক উভয়। ঠিক আছে, মনে রাখবে এই কথা। সালফার ডাইঅক্সাইড H2O2, O3, আয়রন, আয়োডিন। ক্লিয়ার? সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, ওজোন, আয়রন আর আয়োডিন। দেখো এখানে অপশনে কি আছে? অপশনে দেখো সালফার ডাইঅক্সাইড আছে,
অ্যান্সার হবে সালফার ডাইঅক্সাইড। আরো একটা আছে অ্যান্সারে অপশনে দেখো ঘ দাগে আছে O3, O3 কিন্তু অ্যান্সার হবে, দুটোই অ্যান্সার হবে, কিন্তু এখানে একটা তো অ্যান্সার নিতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমত SO2 দিবা, ক্লিয়ার বিষয়টা, কিন্তু O3 কিন্তু বিচারক উপায় খেয়াল রাখবা। আচ্ছা দেখো 12 দাগে বলেছে কি এত বিক্রিয়ায় এখানে জারণ ঘটেছে কার? আচ্ছা একটা জিনিস মনে রাখবা, জারণে জারণ মান বৃদ্ধি পায় আর বিজারণে কমে। কি বলেছি? জারণে জারণ মান বৃদ্ধি পায়। একটা জিনিস একটু খেয়াল করো, এইখানে ক্লোরিনের জারণ কত? 0, এখানে কত? -1। তাহলে জারণ মান বাড়েছে না কমেছে? জারণ মান বাড়েছে। তাহলে বাড়লে কি হবে? জারণ, তাহলে জারণ কার ঘটবে? খদান ক্লোরিন, ক্লিয়ার? বলছে CH3 CH3 ইথেন যৌগের সংকরীকরণ কোনটি? মনে রাখবা একক বন্ধনে থাকে sp3, দ্বি বন্ধনে থাকে sp2 আর ত্রি বন্ধনে থাকে sp। এখন ইথেনে কয় বন্ধন আছে? ইথেনের প্রক্রিয়া যদি আমি বিশ্লেষণ করি, দেখো সব জায়গায় একক বন্ধন আছে, এজন্য সংকরীকরণ হবে sp3, ক্লিয়ার? গ দাগে অ্যানসার sp3। আচ্ছা 14 দাগে বলেছে জিঙ্ক ও সিলভারের তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান যথাক্রমে এত। আচ্ছা বিজারণ বিভবের মান, তাহলে আমরা বিজারণ ফর্মে লিখব। তাহলে জিঙ্কের বিজারণ ফর্ম হচ্ছে আগে আয়ন পরে হচ্ছে ধাতু। কত দেওয়া আছে? -0.76 ভোল্ট। আর সিলভারের বিজারণটা আমরা লিখলি Ag প্লাস তারপরে ধাতু ফর্ম প্লাস 0.080। এটা জিনিস মনে রাখো, আগে যদি আয়ন থাকে পরে ধাতু থাকে তাহলে এটা হচ্ছে বিজারণ ফর্ম, ক্লিয়ার? কিন্তু আমরা জানি চার্টে বিজারণ বিভাবে চার্টে জিঙ্ক কিন্তু উপরে অবস্থিত, এর জন্য জিঙ্কের কিন্তু জারণ হবে। তাহলে আমি এখানে জারণ মানটা বের করে নিয়ে আসি, তাহলে মাইনাস হয়েছে প্লাস হবে, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা আমরা ই কোষ বের করব। ই কোষ ইকুয়াল টু ই অ্যানোড যোগ হচ্ছে ই ক্যাথোড, ক্লিয়ার? একটা জিনিস খেয়াল রাখবা, সবসময় প্লাসই ইউজ করো, আমি তখন মাইনাস ইউজ করবো না, তাও আমার হবে। আচ্ছা অ্যানোডে সবসময় জারণ ঘটে আর ক্যাথোডে কি ঘটে? বিজারণ ঘটে। আচ্ছা কার জারণ ঘটবে? জারণ ঘটবে জিঙ্কের, কারণ জিঙ্ক হচ্ছে বিজারণ ঘটবে চার্টের উপরে, তাহলে জিঙ্কের জারণ ফর্মে লিখবো। আর বিজারণ ঘটবে হচ্ছে সিলভারকে, তাহলে সিলভারকে বিজারণ ফর্মে লিখবো, ঠিক আছে? তাহলে জিঙ্কের জারণ ঘট কত? 0.76 ভোল্ট। আর এর বিজারণ ঘট কত? 0.80। 8 আর 7 1.56 ভোল্ট হতে হয়, ঠিক আছে? প্লাস গ প্লাস অফ অ্যান্সার, গ অফ অ্যান্সার, ক্লিয়ার বিষয়টা? বলেছে ক্লোরোফর্মের ক্ষেত্রে কোনটি সঠিক? বলেছে শনাক্তকরণে সিলভার নাইট্রেট দ্রবণ ব্যবহার করা হয়, সংরক্ষণে 1% ইথানল যোগ করা হয়, ঘুমের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। একটা জিনিস খেয়াল করো, এই যে বিক্রিয়াটা ক্লোরোফর্মের সঙ্গে অক্সিজেন, অর্থাৎ আমরা একটা কোশ্চেন পড়েছি, সেটা হচ্ছে যে ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখা হয় কেন? তাহলে ক্লোরোফর্মের সাথে অক্সিজেনের বিক্রিয়া ভার্জিন গ্যাস আর HCl উৎপন্ন হয়। এই HCl সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সিলভার কার্বনেট অর্ধেকে পড়ে, বিশুদ্ধতায় পড়বে না, সুতরাং এটা শনাক্তকরণ পরীক্ষা, ক্লিয়ার? তাহলে 1 নং সঠিক। আচ্ছা ঘুমের ওষুধ তৈরি, আমরা জানি রোগীকে অজ্ঞান করার কাছে ক্লোরোফর্ম ইউজ করা হয়, তাহলে 3 সঠিক, 2 কিন্তু সঠিক না, অ্যানসার হবে 1 ও 3 গ, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা দেখো বলেছে 10 গ্রাম নিকেল ক্লোরাইড দ্রবণে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে সবটুকু ধাতু ক্যাথোডে সঞ্চিত হয়, এক্ষেত্রে কত সময়ের প্রয়োজন হবে? তাহলে আমরা জানি, আচ্ছা দেখো 16 দাগ বলেছে 10 গ্রাম নিকেল ক্লোরাইড দ্রবণে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে সবটুকু ধাতু ক্যাথোডে সঞ্চিত হয়, এক্ষেত্রে কত সময়ের প্রয়োজন? আচ্ছা নিকেল, তাই তো? আমরা জেডটা বের করে নিই। জেড হচ্ছে পারমাণবিক ভর, বাই হচ্ছে যোজনী,
গুণ হচ্ছে 96500, তাহলে নিকেলের পারমাণবিক 58.69, তাই তো 58.69 যোগনী হচ্ছে 2 গুণ 96500, ঠিক আছে। এটা হচ্ছে জেড দেওয়া আছে কি আই দেওয়া আছে, কিন্তু কত অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার, ক্লিয়ার। আচ্ছা ডব্লিউ দেওয়া আছে, দেখো ডব্লিউ হচ্ছে 10 গ্রাম, টি হচ্ছে হট, আমরা জানি কি ডব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি, ডব্লিউ ইজ ইকুয়াল টু 10, জেড হচ্ছে 58.69 ভাগ হচ্ছে 2 গুণ 96500 গুণ 10 গুণ টি, এখান থেকে টি বেরোবে কত, টি কত বেরোছে দেখো দিন, কত 1489 সেকেন্ড, 1489 সেকেন্ড, ক্লিয়ার। দেখো এর সঙ্গে কিন্তু অ্যান্সার একটাও মেলে না, এটা কাছাকাছি, অ্যান্সার একটাও মেলে না, ঠিক আছে। আচ্ছা দেখো 17 দাগ, বয়েলের সূত্রের সমীকরণে লেখচিত্র কোন ধরনের, ঠিক আছে। আচ্ছা কি বলেছে, বয়েলের সূত্রের সমীকরণে লেখচিত্র কোন ধরনের, একটা জিনিস খেয়াল করো, আইসোথার্মের যে সংজ্ঞা আছে সেখান থেকে তোমরা পাবো অ্যান্সার হচ্ছে কোয়া, আইসোথার্ম। আচ্ছা আইসোবার মানে তোমরা জানো যার হচ্ছে ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, আর এই আইসো কোর আর আইসো মোল বলে পৃথিবীতে কিছু হয় না কিন্তু সাধারণত, ঠিক আছে। আচ্ছা 18 দাগে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2.05 অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ঘনত্ব কত, মনে করো ঘনত্ব সূত্র হচ্ছে D = pm/RT, তাহলে P বলে দিয়েছে 0. এত atm, m হচ্ছে আণবিক ভর কত কার্বন ডাই অক্সাইড 44, আর হচ্ছে অ্যাটমসফিয়ার তাহলে 0.0821, আর টি হচ্ছে কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে 373, ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চাপলে হবে 0.95 গ্রাম পার লিটার, ক্লিয়ার। অর্থাৎ অ্যান্সার হবে ঘ, ঠিক আছে, অ্যান্সার হবে ঘ। আচ্ছা 19 দেখো, ভূ অনুমোদিত টিডিএস এর সর্বোচ্চ মাত্রা কত, মনে রাখতে হবে ঘ অ্যান্সার 500, ঠিক আছে। এই ভূ অনুমোদিত টিডিএস এর বিভিন্ন যে মাত্রা এগুলো কিন্তু আমার অন্যান্য যে এমসিকিউর ভিডিও তাতে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা দেখলেই পাবা, ক্লিয়ার বিষয়টা। আচ্ছা স্থির তাপমাত্রা আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি, আচ্ছা আণবিক ভর বিবেচনা করব, এর হচ্ছে 16, এর হচ্ছে 44, সালফার হচ্ছে 32 দুগুণে 64, 64 আর হচ্ছে 16 দুগুণে 32, 3 3 9 96 মনে হয়, ঠিক আছে। দেখো প্রথমে কম তারপরে বেশি তারপরে বেশি, কারণ কি আরএমএস বেগ আণবিক ভর যার বেশি আরএমএস বেগ তার কম, আর আণবিক ভর যার কম তার আরএমএস বেগ বেশি, आंसर হবে ক। আচ্ছা পানির অস্থায়ী করতার ভূমি কোনটি দায়ী, आंसर হবে হচ্ছে ঘ, কি বলেছি आंसर হবে ঘ। এই বাইকার্বনেট আয়ন যার ভিতরে থাকবে সেটা সব অস্থায়ী করতার জন্য দায়ী হবে, ক্লিয়ার। এই কোনটি স্থায়ী ক্ষরতা এবং কোনটি অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী এটা কিন্তু আমার অন্যান্য এমসিকিউ ভিডিও দেওয়া আছে, এজন্য আমি আর নতুন করে বললাম না, ঠিক আছে। 22 দেখ, প্রাকৃতিক গ্যাস O2 এ যৌগ হবে, এ যৌগটি কি হবে, ঠিক আছে। মনে রাখতে হবে প্রাকৃতিক গ্যাস হচ্ছে কি মিথেন, প্লাস O2 বিক্রিয়া করে কিন্তু হবে মিথানল, ক্লিয়ার। আচ্ছা গ্রিনহাউস প্রভাবের কারণ গ্রিনহাউস গ্যাসের কিছুটা ভূমিকা আছে ইউরোপ উৎপাদনেও ব্যবহার করা হয়, ঠিক আছে। এজন্য आंसर হবে কিন্তু 1 আর 2 দুটোই হবে। নিরপেক্ষ অক্সাইড না, নিরপেক্ষ অক্সাইড কিন্তু এগুলো না, মনে রাখতে হবে নিরপেক্ষ কিছু অক্সাইড আছে যেমন NO, H2O, N2O নাইট্রাস অক্সাইড আর হচ্ছে CO কার্বন মনোক্সাইড, এই চারজন হচ্ছে নিরপেক্ষ অক্সাইড, ঠিক আছে। তাহলে आंसर হবে হচ্ছে 1 আর 2, খ হবে आंसर, ক্লিয়ার। আচ্ছা বলুন C4H8O এই যৌগটির কয়টি সমাণু, দেখো C4H8O যৌগটির কয়টি সমাণু। আচ্ছা আগে যৌগ দেখে খেয়াল করতে হবে যৌগটা আসলে কি, যৌগটি আসলে কিন্তু অ্যালডিহাইড,
কারণ কি CnH2nO, এই ও বাদ দিলে কিন্তু অ্যালকিনের সঙ্গে মিলে যায়, তাহলে বুঝেই ফেলেছি অ্যালডিহাইড। তাহলে প্রথমটা লেখো কার্বন সাইডকে লেখো, শেষেরটা লেখো CHO, বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেব। তাহলে না একটা হলো কার্বন সাইডকে হাইড্রোজেন 3 হতে 5 হতে 7 রাখা একটা। 2 মনে রাখতে হবে এটা শাখা সমান্তর, মিনিমাম 4 কার্বন থাকলে তার একটা শাখা হয়, মিনিমাম 4 কার্বন থাকলে তার একটা শাখা হয়। আচ্ছা শাখা যেটাই বানাবো মনে রাখতে প্রথম কার্বন ও শেষ কার্বন বাদে কার্বনের সঙ্গে লিখতে হবে, বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিতে হবে। 1 2 3, তাহলে নামে 2 মিথাইল প্রোপানল, ঠিক আছে। 3 এ একটা জিনিস মনে রাখতে হবে এর কার্যকারীমূলক সমান হতে হবে, মনে রাখতে হবে অ্যালডিহাইড হলে কিন্তু কিটোন হয়, তাহলে 4 কার্বন লিখবো কিটোন CO বানিয়ে দেব। দেখো হাইড্রোজেন সংখ্যা মিলে গেছে, 3 আর 3 6 আর 2 8, তাহলে কয়টি হয়েছে? একটা দুটো তিনটি, তাহলে সমান সংখ্যা কিন্তু 3টি হবে। ক্লিয়ার বিষয়টা? 24টা বলেছে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা SN1 মানে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এক আণবিক নিউক্লিওফিলিক বিক্রিয়ার প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত পড়তে হবে, ঠিক আছে। 1 সঠিক, 2 সঠিক, 3 সঠিক না, তাহলে आंसर হবে ক, কিন্তু 1 আর 2। বলেছে SATP আর STP তে তাপমাত্রার পার্থক্য কত? আচ্ছা STP মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, আর SATP মানে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। মনে রাখতে হবে SATP এটা তাপমাত্রা কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আয়তন কিন্তু 24.789 লিটার, পার্থক্য হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? এটাই হবে आंसर। আচ্ছা বুঝতে পারছো সকলে?